এখান থেকে পুরো মন্দিরটা অপরূপ সুন্দর দেখতে লাগছে, দেখো। নতুন বাইক কিনেছেন, পুজো দিয়ে এসেছিলেন? আচ্ছা, বাড়ি কোথায় আপনার? 1 নম্বর দেবীপাড়া। আচ্ছা আচ্ছা, নতুন বাইক কিনেছেন দাদা, এসে মায়ের কাছে পুজো দিয়ে গেলেন। চলো। মন্দিরটি পুরোপুরি একদম জনবহুল এলাকা থাকা সত্ত্বেও যা বেশ শান্ত, মানে যখনই মন্দিরে প্রবেশ করলাম মনটা একদম শান্তিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এবং এই মন্দিরে ঢোকার পরই বেশ ভালো লাগছে, এখানে আশেপাশে যেহেতু এত গাছপালা রয়েছে তার জন্য বেশ ঠান্ডা অনুভব করছি, বেশ ভালো লাগছে। এই তো মায়ের মন্দিরে কি সবসময় আসা হয়? মাঝে মাঝে আসা হয়। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? মাঝে 8। মন খারাপের সময় আসি। আমি মাঝে মাঝে আসি, কাজে যাই, যখন ফিরি তখন মায়ের সাথে দেখা করি। মানে এই রাস্তাতে যাওয়ার পথে মায়ের একবার দর্শন করা হয়, তাই? হ্যাঁ। আচ্ছা, বলে রাখি এখানে কিন্তু 2 ধরনের প্রসাদ বিতরণ করা হয়, একটা হচ্ছে নিরামিষ আর একটা হচ্ছে আমিষ। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। আজকের ব্লগটা শুরু করছি ডানকুনি স্টেশন থেকে। আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো ডানকুনিরই পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ জগদীশপুরের একটি প্রত্যন্ত কালী মন্দির, যেটি কিন্তু পুরোপুরি দক্ষিণেশ্বর মন্দিরের সাথে হুবহু মিল রয়েছে। তো এই ডানকুনি স্টেশন থেকে আজকে আমি যাচ্ছি। তোমরা যদি শিয়ালদা থেকে আসো কিংবা বর্ধমান থেকে আসো, কীভাবে যাবে, আর এই মন্দিরে ভোগ প্রসাদে কেমন কী ব্যবস্থা রয়েছে, থাকার ব্যবস্থা কেমন কী রয়েছে, প্রত্যেকটা যাবতীয় তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে দেখো। তো আমি এলাম শিয়ালদার দিক থেকে। শিয়ালদার ট্রেন আমাকে ঠিক 3 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। এখান থেকে বাইরের দিকটা যেতে হবে এবং সেখান থেকে কীভাবে যাবো স্টেপ বাই স্টেপ দেখাবো, দেখতে দেখো। এই যে ডানকুনি স্টেশনে ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজের মাধ্যমে এখন যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। তো তোমরা যখন আসবে ওভারব্রিজ দিয়েই পার হয়েও অনেকেই দেখছি রেল লাইন টপকে চলে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু একদমই নিরাপদ নয়, তাই চেষ্টা করো ফুট ওভারব্রিজ ইউজ করার। ডানকুনি স্টেশনটা বেশ বড় স্টেশন, ফুট ওভারব্রিজ রয়েছে কিন্তু কোনো এসকেলেটার নয়। এই স্টেশনে কোনো এসকেলেটার নেই, যারা বয়স্ক লোক তাদের একটু সমস্যা হতে পারে। এই যে আমরা এখন 1 নম্বরের দিকে যাব। চলে এলাম 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এখন আমাদের ঠিক টিকিট কাউন্টারের সামনে থেকে বাইরের দিকে যেতে হবে এবং সেখান থেকে কীভাবে যাচ্ছি দেখাতে থাকছি স্টেপ বাই স্টেপ, কিন্তু দেখতে দেখো, ভিডিওটা স্কিপ করলে চলবে না। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকটা যাব। বাইরে থেকে টোটো, অটো, নানান মাধ্যম রয়েছে পৌঁছানোর জন্য। ডানকুনি স্টেশনটা নতুনভাবে তৈরি হচ্ছে, অর্থাৎ রেনোভেট করা হচ্ছে, তার জন্য এরকম কিছুটা কন্ডিশন। এই যে দেখো, হাঁটতে হাঁটতে ঠিক চলে এলাম স্টেশন চত্বরের বাইরে, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে চলে এসেছি। আচ্ছা দাদা, এখান থেকে রামকৃষ্ণ বাটি কি যাওয়ায়? হ্যাঁ, যায়। কে যাচ্ছে? অটো? টোটো যাচ্ছে। ক টাকা ভাড়া এখান থেকে টোটোতে? এখান থেকে রামকৃষ্ণ বাটি মানে 15 টাকা ভাড়া। 15 টাকা ভাড়া? 15 টাকা কি 20 টাকা ওরা জানে, ওদের রুটটা। সময় কতক্ষণ লাগে দাদা এখান থেকে? এখান থেকে টোটো তো মিনিট 15 লাগবে। মিনিট 15 মতো লাগবে। আপনার কি অটো রয়েছে? আমার অটো যায় না? না, আমাদের রুট না, শুধুমাত্র টোটো যাচ্ছে? টোটো যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখান থেকে টোটো যাচ্ছে রামকৃষ্ণ বাটি অবধি, টোটো করেই আমরা যাব। অটোও রয়েছে, অটো নানান জায়গায় যাচ্ছে। যাই হোক, টোটো করে আমাদের এখন যেতে হবে। রামকৃষ্ণ বাটি কে যাচ্ছে? তুমি যাচ্ছ? ক টাকা ভাড়া দাদা এখান থেকে? এখান থেকে এখন 20 টাকা ভাড়া। 20 টাকা ভাড়া।
উঠে পড়লাম টোটোতে। আর টোটোতে সময় লাগবে ওই মিনিট 15 মতো। এখান থেকে প্রায় 2.25 কিলোমিটার কিংবা তারও বেশি রাস্তা হতে পারে। যাই হোক, কতক্ষণ লাগছে সেটা গিয়েই বলবো। মানে তোমার কোথা বাড়ি তোমার? তো বন্ধুরা, টোটো ঠিক না বলো আমাদের মন্দিরের সামনে। এই যে মন্দির দেখতেই পাচ্ছ, একদম রাস্তা লাগোয়া। এই যে মেন রোডের সামনেই ঠিক অটো নামিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি মন্দিরের তোরণ রয়েছে। এই যে দেখো, মন্দিরের নামও লেখা রয়েছে রামকৃষ্ণ বাটি শিবকালী মন্দির। চলো আস্তে আস্তে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি। আর দুর্গাপুজো উপলক্ষে এখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, দেখো ব্যানার টাঙানো রয়েছে। তোমরা চাইলে একবার ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। মন্দিরের বাইরে একটা বিশাল তোরণ দিয়ে প্রবেশ করলাম। আর প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাচ্ছি এরকমভাবে কংক্রিট দিয়ে রাস্তাটা তৈরি করা, অর্থাৎ মন্দিরে যাওয়ার যে রাস্তা সেটা কিন্তু পুরোপুরিভাবে বাঁধানো। আর দুই পাশে এরকম গাছগাছালিতে ভর্তি এবং আশেপাশে অনেকটা জায়গা জুড়ে মন্দিরটি রয়েছে। মন্দিরটা এক নজরে দেখলে পুরোপুরি দক্ষিণেশ্বরের মন্দিরের মতো লাগে। বলতে গেলে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই এই মন্দিরটি তৈরি করা। এবং দেখো পাশে অনেকটা জায়গা জুড়ে এরকম গাছ লাগানো রয়েছে। আচ্ছা, মানে সম্ভবত বাইক, নতুন বাইক কিনেছেন, পুজো দিতে এসেছিলেন? আচ্ছা, বাড়ি কোথায় আপনার? 1 নম্বর দেবীর পাড়ায়। আচ্ছা আচ্ছা, নতুন বাইক কিনেছেন দাদা, এসে মায়ের কাছে পুজো দিয়ে গেলেন। চলো, অনেকেই আসেন, এই দেখো আরও অনেক বাইক রয়েছে। অনেক পুজোর সময় অনেকেই বাইক কিনে থাকেন। এই যে এখানে অনেকেই দেখতে পাচ্ছি বাইক পুজো দিয়েছেন। তো চলো তোমাদের এবার মায়ের দর্শন করাই। এই যে মা এখানে দক্ষিণাকালী রূপে পূজিত হচ্ছেন। আর ঠিক মায়ের যে বেদিটাও কিন্তু অনেকটা দক্ষিণেশ্বরের আদলেই বানানো। এবং ওপরে দেখো, ওপরটা কিশোরের এরকম ঝাড়বাতি রয়েছে, খুব সুন্দরভাবে তৈরি করা। এবং দেখতে পাচ্ছি মায়ের দুই পাশে রয়েছে রামকৃষ্ণ এবং সারদা মায়ের মূর্তি। এনারাও এখানে নিত্য পূজিত হচ্ছেন। আর মন্দিরের চারপাশটা এরকম কিছুটা জায়গা রয়েছে, দেখো। প্রত্যেকটা মন্দিরে গেলে তোমাদের আমি মন্দির প্রদক্ষিণ করে দেখাই। তো এই মন্দিরটা তোমাদের আমি প্রদক্ষিণ করে দেখাচ্ছি। মন্দিরের পাশে প্রদক্ষিণ করার মতো অনেকটা জায়গা রয়েছে, ঠিক বারান্দার মতো, দেখো এরকম বারান্দা টাইপের রয়েছে। এখন এই বারান্দাটা প্রদক্ষিণ করছি, অর্থাৎ মন্দির প্রদক্ষিণ করছি। তো মন্দির তোমাদের দর্শন করিয়েছি। এবার তোমাদের মন্দিরের সামনে রয়েছে একটা নাট মন্দির। দেখো নাট মন্দিরটাও কিন্তু খুব সুন্দর, একেবারে দক্ষিণেশ্বরের যে নাট মন্দির সেই আদলেই তৈরি করা। নাট মন্দিরের কিছু এরকম কারুকার্য রয়েছে এবং নানান ধরনের দেবদেবীর ফটো এখানে লাগানো রয়েছে। এবং সামনের দিকটা যদি দেখি, এইখানে একটা রয়েছে খড়িকাঠ, যেখানে আগে বলি প্রথা থাকলেও এখন শুধুমাত্র ফল বলি দিয়েই সেই প্রথাটাকে প্রচলিত রাখা রয়েছে। আগে কিন্তু এখানে ছাগ বলি হতো, এখন সেই প্রথা চেঞ্জ হয়েছে। এখন ফল বলির মাধ্যমে মাকে বলি দেওয়া হয়। আর এদিকটা দেখো, এইখানে রয়েছে নাট মন্দির। নাট মন্দিরের যদি আমরা প্রবেশ করি, নাট মন্দির বেশ সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছি যেহেতু সামনে রয়েছে দুর্গাপূজা উপলক্ষে এখানে মায়ের মূর্তিও আনা হয়েছে। দেখো অপরূপ সুন্দর মায়ের মূর্তি এখানে। মা মাত্রই সুন্দর, তাও দেখো খুব সুন্দর লাগছে। এক চালার মধ্যেই রয়েছে খুব সুন্দরভাবে। এবং যেহেতু মায়ের পুজো হচ্ছে, মায়ের এই নাট মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। নাট মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং পুরোপুরি যেহেতু কংক্রিট দিয়ে তৈরি করা, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু অনায়াসে ভক্তরা এসে বসতেই পারেন, অর্থাৎ দূর দূরান্ত থেকে আগত ভক্তরা এখানে এসে
কিছুক্ষণ বিশ্রাম নিতেই পারেন। এবং দেখতে পাচ্ছি নাট মন্দিরের ওপরেও কিন্তু এরকম অনেক পাখা লাগানো রয়েছে, যেহেতু এখানে প্যান্ডেল করা হয়েছে, নাহলে আরও ভালোভাবে তোমাদের বোঝাতে পারতাম। যাই হোক, খুব সুন্দর এখানে ব্যবস্থাপনা রয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছি নাট মন্দিরের ঠিক সামনেই এইখানে একটা বড় শোকেস টাইপের বানানো রয়েছে, যেখানে দেবীর দশমহাবিদ্যার মূর্তি রাখা রয়েছে। প্রত্যেকটা মূর্তির সাথে সাথে কিন্তু ওখানে নামও দেওয়া রয়েছে, তোমরা চাইলে একবার পড়ে নিতে পারো। খুব সুন্দর এখানে এইগুলো করা হয়েছে, বেশ ভালো লাগছে দেখে। এবং সামনে রয়েছে মূল মন্দির এবং নাট মন্দির তোমাদের দেখিয়েছি, এবং তার ঠিক পাশেই রয়েছে অর্থাৎ মন্দির যে চত্বরটা, যেহেতু খুব সুন্দর একটা পরিবেশ এখানে, তাই তোমাদের এখানে বসতেও ভালো লাগবে। তো বসার জন্য এখানে কংক্রিটের এরকম বেঞ্চের মতো ব্যবস্থা করা রয়েছে, তোমরা চাইলে এখানে এসে বসতেও পারো। সকালবেলা হোক কিংবা বিকেলবেলা তোমরা যদি এখানে এসে কিছুক্ষণ বসো, মায়ের পুজো দাও, মায়ের দর্শন করো, এখানে বসে নাম গান করো, তাও তোমাদের বেশ ভালো লাগবে। আর যেহেতু একটা আধ্যাত্মিক পরিবেশ, এখানে এসে বসলে তোমাদের কিছু ঘন্টা যদি তোমরা এখানে সময় কাটাও, তোমাদের বেশ ভালো লাগবে। আর যদি বলি মন্দিরের সামনেটা, আর মন্দিরের সামনে দেখতে পাচ্ছি এখানে একটা ধূপ মোমবাতি জ্বালানোর স্থান রয়েছে মন্দিরের ওপরে, অর্থাৎ গর্ভগৃহের সামনে কোথাও ধূপ মোমবাতি জ্বালানো যায় না, তাই ভক্তরা যদি এখানে এসে ধূপ মোমবাতি জ্বালাতে চান তাদের জন্য এইখানে একটা ধূপ মোমবাতি জ্বালানোর স্থান রয়েছে। আর এই পাশটা দেখতে পাচ্ছি এখানেও একটা ছোট মন্দির রয়েছে, সম্ভবত এটা বজরংবলীর মন্দির। দেখো এখানে বজরংবলীরও পূজা হয়ে থাকে, জয় বজরংবলী। এখানে উনিও পূজিত, এখানে বজরংবলীও পূজিত হচ্ছেন। আর এখানেও ধূপ মোমবাতি জ্বালানো হয় এবং নিত্য পুজো করা হয়। এবং আগের দিকটা যদি আমরা এগিয়ে যাই, এখানে দেখতে পাচ্ছি এই মন্দিরের প্রতিষ্ঠাতা, আর এখানে একটা সমাধি মন্দির রয়েছে, সেটাও তোমাদের একবার দর্শন করিয়ে দিই। এই যে স্বর্গীয় হারাধন চক্রবর্তীর একটি মন্দির রয়েছে, ইনি হচ্ছেন এখানকার প্রতিষ্ঠাতা। এটা হচ্ছে ওনার সমাধি মন্দির, এবং পাশে একটা ফটো ফ্রেম রয়েছে, সম্ভবত ইনি ওনার স্ত্রী, এবং উনি যে পুজো করতেন সেই সময়ের একটা ফটো কিন্তু রয়েছে এখানে। মন্দিরটা এক কথায় অপরূপ সুন্দর দেখতে লাগছে, আর মাঝে মাঝেই মনে হচ্ছে যেন দক্ষিণেশ্বরের মন্দিরে এসে উপস্থিত হয়েছি। এবং সমাধি মন্দির তোমার দেখালাম, সমাধি মন্দিরের ঠিক পাশেই রয়েছে এখানে রন্ধনশালা, যেখানে নিত্যভোগ তৈরি করা হয় কিংবা রন্ধন করা হয়। আর ওই পাশে একটা তোমাদের ধূপ মোমবাতি জ্বালানোর স্থান দেখিয়েছি, এই পাশেও কিন্তু একটা রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর স্থান, অর্থাৎ মন্দিরের ঠিক পেছন দিকেই রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর স্থান। আর এই পাশে আরেকটা মন্দির দেখতে পাচ্ছি, রন্ধনশালার দিকে রয়েছে, রন্ধনশালা ঠিক পাশেই রয়েছে আরেকটা মন্দির, যেখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। এখানে রাধাকৃষ্ণের যুগল মূর্তি দেখতে পাচ্ছি, সাথে সাথে আরও অনেক দেবদেবীরও মূর্তি রয়েছে, ওনারাও এখানে নিত্য পূজিত হচ্ছেন। এবং পাশে দেখতে পাচ্ছি একটি বড় লোকনাথ বাবারও বিগ্রহ রয়েছে এখানে, এবং এখানে রাধাকৃষ্ণের সজ্জার জন্য একটা ছোট্ট খুব সুন্দর পালঙ্করও ব্যবস্থা রয়েছে। এবং এই পাশে যদি যাই, এই দিকটা রয়েছে রন্ধনশালা অর্থাৎ ভোগ ঘর, এই পাশে ভোগ প্রস্তুত করা হয়, সেটা আর দেখালাম না। এবং এখানে একটা পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এবং এই পাশটা যদি তোমার দেখাই, এই পাশে রয়েছে প্রসাদ পাওয়ার কক্ষ, অর্থাৎ যদি বলো প্রসাদ কক্ষ। তো ভোগ প্রসাদ দেওয়ার যে হল রয়েছে সেটা কিন্তু বেশ বড়, এবং এখানে অনেক চেয়ার টেবিলের ব্যবস্থা দেখতে পাচ্ছি। যখন প্রসাদ দেওয়া হয় অর্থাৎ বিতরণ করা হয়, তখন কিন্তু এই চেয়ার টেবিলগুলো এখানে বেছানো হয়। তো যারা বয়স্করা আসবেন, আশা করি আপনাদের অসুবিধা হবে না, যেহেতু এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে, অনায়াসে তোমরা এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। আচ্ছা, আর প্রত্যেকটা মন্দিরে গেলে যেমন তোমাদের দেখাই যে সেখানে কোনো টয়লেট কিংবা ওয়াশরুমের ব্যবস্থা আছে কিনা, এই মন্দিরেও রয়েছে। এই দেখো পেছন দিকটা, এখানে রয়েছে ওয়াশরুম, তোমরা চাইলে এই ওয়াশরুমটা অনায়াসে ব্যবহার করতে পারো। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা নানান অনুষ্ঠানে এখানে
রান্না করা হয়, অর্থাৎ ভোগ প্রস্তুত করা হয় যখন এই দুর্গাপুজো হোক কিংবা এখানকার বাৎসরিক উৎসব, নানান যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলো মহাসমারোহে যেহেতু পালিত করা হয়, তো নানান অনুষ্ঠান যেহেতু মহাসমারোহে পালিত করা হয়, তার জন্য এখানে বড় বড় কড়াই দেখতে পাচ্ছ রাখা রয়েছে। এই দেখো বড় উনুন এবং কড়াই এবং নানান যে ভোগ প্রস্তুত করার যে সামগ্রী, সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। মন্দিরটি পুরোপুরি একদম জনবহুল এলাকা থাকা সত্ত্বেও যা বেশ শান্ত, মানে যখনই মন্দিরে প্রবেশ করলাম মনটা একদম শান্তিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এবং এই মন্দিরে ঢোকার পরই বেশ ভালো লাগছে, এখানে আশেপাশে যেহেতু এত গাছপালা রয়েছে তার জন্য বেশ ঠান্ডা অনুভব করছি, বেশ ভালো লাগছে। আর এই দেখো এই জায়গাটা দেখো, প্রচুর গাছপালা এরকম ভর্তি রয়েছে, যার জন্য ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। আর এই পাশটা যদি তোমায় দেখায়, এখানে রয়েছে একটা পুষ্করণী কিংবা পুকুর, যে পুকুরে মায়ের ঘট পুজো হয় কিংবা ঘট তুলে আনা হয়, সেই রীতি রয়েছে। তো এই পুকুর থেকেই কিন্তু ঘট তুলে প্রথম পুজো করা হয়, আর সেই রীতি এখনও পালিত হচ্ছে বংশ পরম্পরায়। যেহেতু সামনে রয়েছে দুর্গাপুজো, আর দুর্গাপুজো উপলক্ষে অনেকেই নতুন বাইক কিনে থাকেন। আর দেখতে পাচ্ছি এই মন্দিরে কিন্তু পরপর অনেকেই আসছেন, এসে বাইকের পুজো দিচ্ছেন নতুন বাইকে। আচ্ছা, পুজো হলো। আচ্ছা দাদা, নতুন বাইক কিনলেন? আচ্ছা, কবে কিনেছেন? পশু দিয়ে কিনেছি। আচ্ছা, মায়ের কাছে পুজো দিতে এলেন, তাই তো? মায়ের মন্দিরে কি সবসময় আসা হয়? মাঝে মাঝে আসা হয়। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? মাঝেরহাট। মাঝেরহাট থেকে এখানে আসছেন? জগদীশপুর। জগদীশপুর মাঝেরহাট, মানে লোকালি এখানে। হ্যাঁ হ্যাঁ, প্রায় মায়ের কাছে আসা হয়। আচ্ছা, মানে পুজো দেন, এখানে এসে বসেন, তাই তো? মাঝে মাঝে এখানে এসে বসে আড্ডা। আচ্ছা, এখানে অনেকেরই মনস্কামনা পূরণ হয়। মায়ের কাছে কিছু চেয়েছিলেন কোনোদিন? শ্রদ্ধার উপর যা হয় সেটাই, ভক্তি শ্রদ্ধার উপরই সব ডিপেন্ড করছে। এটা কি আপনার স্ত্রী রয়েছে? আচ্ছা, আপনিও কি আসেন মায়ের কাছে? হ্যাঁ, মাঝে মাঝে। আচ্ছা, এই প্রথম নাকি এর আগেও এসছেন, পুজো দিয়েছেন এখানে? এর আগেও দিয়েছি, মানে সেরকমভাবে আচ্ছা হয় না। আচ্ছা, লোকমুখে শোনা যে এখানে মা বেশ জাগ্রত এবং অনেকেই আসেন এখানে পুজো দেন, মায়ের কাছে চাইলে নাকি সেটা পূরণ হয়। তো আপনার কোনো মনস্কামনা পূরণ হয়েছে? মনস্কামনা হ্যাঁ অবশ্যই আসি, মানে মন থেকে চাইলে অবশ্যই পাওয়া যায়। আচ্ছা, মন খারাপের সময় আসি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এখানে তোমাদের দেখালাম এখানকার যে প্রতিষ্ঠাতা তার সমাধি মন্দির রয়েছে, তারপরে এখানেও একটা কিছুটা জায়গা রয়েছে, যে জায়গায় একটা তুলসী মঞ্চ বলতে পারো, কিংবা এটা ঠিক বুঝতে পারছি না, হয়তো তুলসী মঞ্চ। এখানেও পুজো করা হয় এবং জায়গাটা খুব সুন্দরভাবে বাঁধানো এবং আশেপাশে অনেকটা গাছগাছালিতে ভর্তি, বেশ সুন্দর। এখান থেকে পুরো মন্দিরটা অপরূপ সুন্দর দেখতে লাগছে, দেখো। আচ্ছা, মন্দির দর্শন তো তোমাদের করালাম, এবার প্রসাদের কথা বলে রাখি। এখানে এসেই তোমরা প্রসাদ পেতে চাও তাহলে কি উপায় রয়েছে? আচ্ছা, বলে রাখি এখানে কিন্তু দুই ধরনের প্রসাদ বিতরণ করা হয়, একটা হচ্ছে নিরামিষ আর একটা হচ্ছে আমিষ। মাকে যেহেতু এখানে আমিষ ভোগ দেওয়া হয়, তার জন্য আমিষ ভোগও কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। তোমরা যদি আমিষ ভোগ খেতে চাও সেটাও কিন্তু তোমরা পেতে পারো। তো যদি বলি প্রসাদের ব্যাপারটা, প্রসাদ যদি তোমরা এখানে পেতে চাও তো অবশ্যই সকালবেলা 9টার মধ্যে এসো। 9টার মধ্যে এলে এখানে তোমরা প্রসাদের ব্যবস্থা হয়ে যাবে। এখানে এসে প্রথমে মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে এবং এখান থেকে একটা কুপন সংগ্রহ করতে হবে। প্রসাদের যে কুপন, সেই কুপনটা সংগ্রহ করে নিতে হবে, তাহলে তোমরা প্রসাদটা পেতে পারো। এবার কুপন মূল্যটা বলে রাখি, তোমরা যদি এখানে নিরামিষ প্রসাদ নিতে চাও তাহলে কিন্তু 80 টাকা কুপন মূল্য থাকে, এবং যদি আমিষ প্রসাদ নিতে চাও তাহলে সেক্ষেত্রে 120 টাকা কুপন মূল্য থাকে। এবং বলে রাখলাম যে সকালবেলা 9টার মধ্যে এলেই কিন্তু তোমরা এখানে কুপনটা পাবে, তারপরে কিন্তু আর দেওয়া হয় না। আরেকটা উপায় রয়েছে, তোমরা যদি দূর থেকে আসো, অর্থাৎ কলকাতার অনেক দূর থেকে যদি আসো, সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারো। স্ক্রিনে একটা নাম্বার আসছে কিংবা ডিসক্রিপশানেও রয়েছে মন্দির কর্তৃপক্ষের নাম্বার, সেই নাম্বারে তোমরা আসার আগে যোগাযোগ করো আর বলে দিও তোমরা ঠিক কোথা থেকে আসছো এবং কতজন আসছো এবং ঠিক কোন প্রসাদটা তোমরা পেতে চাও, অর্থাৎ নিরামিষ প্রসাদ নাকি আমিষ প্রসাদ, সেই হিসাবে বলে রাখলে এখানে কিন্তু প্রসাদের আয়োজনটা করে রাখা হয়। আচ্ছা, এখানে আরেকজন ভক্তকে দেখতে পাচ্ছি, ইনি একটু আগে এলেন, এসে এখানে মায়ের দর্শন করলেন। আচ্ছা, প্রায় কি এখানে মায়ের কাছে আসা হয়? না, প্রায় আসি না, আমি মাঝে মাঝে আসি, কাজে যাই, যখন ফিরি তখন মায়ের সাথে দেখা করে। মানে এই রাস্তাতে যাওয়ার পথে মায়ের একবার দর্শন করা হয়, তাই? হ্যাঁ, আমার বান্ধবী আছে, ও এলে মাঝে মাঝে আসি এখানে। বান্ধবীর সাথেও আসা হয়, বিকেলের দিকেও আসা হয়? হ্যাঁ, বিকেলের দিকে আসি বান্ধবীর সাথে। আচ্ছা, এখানে কি পুজো দেওয়া হয়েছে মায়ের কাছে? না, পুজো কখনো দিতে আসা হয়নি সেইভাবে, কিন্তু আসি মায়ের কাছে, মায়ের দর্শন করা হয়, তাই তো? আচ্ছা, আপনার বাড়ি কি লোকালেই নাকি কাছেই? হ্যাঁ, কাছে, আমার বাড়ি এখান থেকে 10-15 মিনিটের। আচ্ছা, আপনার নামটা? আমার নাম চন্দনা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ।
এই হচ্ছে মন্দির চত্বর জুড়ে কিন্তু আশেপাশে কোথাও ডালার দোকান দেখতে পাচ্ছি না। অর্থাৎ তোমরা যদি এখানে এসে পুজো দিতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে। তাই তোমাদের বলে রাখি, তোমরা যদি এই মন্দিরে এসে পুজো দিতে চাও তাহলে মন্দিরে প্রবেশ করার আগেই এই যে জগদীশপুর রোড একটু কিছুটা হেঁটে গেলেই সামনে রয়েছে মিষ্টির দোকান, ফলের দোকান কিংবা ফুলের দোকান। সেখান থেকে তোমরা মাকে পুজো দেওয়ার জন্য ফল, ফুল এবং ধূপকাঠি, মালা যাই লাগে না কেন সেগুলো তোমরা কিনে নিয়ে আসতে পারো। সেগুলো কিনে নিয়ে এসে তোমরা অনায়াসে এখানে পুজো দিতে পারো। মন্দির খোলা হয়, এই মন্দির খুলে যায় সকালবেলা 9টার সময়। 9টার পর থেকে তোমরা পুজো দিতে পারো। আর মন্দির খোলা থাকে দুপুরবেলা 1টা অবধি, আবার বিকেলবেলা 4টের সময় খোলে এবং খোলা থাকে রাত 9টা অবধি। তো বন্ধুরা, তোমাদের তো মন্দির দর্শন করিয়ে দিয়েছি, এবার বলে রাখি এই মন্দিরে তোমরা আসবে কি করে। অর্থাৎ আমি তো শিয়ালদা থেকে আসিনি, আমি এসেছি ডানকুনি স্টেশন থেকে। তোমরা যদি কেউ শিয়ালদা থেকে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে ডানকুনিগামী যে কোনো ট্রেন ধরে নামবে ডানকুনি স্টেশনে, এবং ডানকুনি স্টেশন থেকে কীভাবে আসতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। আর যদি তোমরা হাওড়া থেকে আসতে চাও, হাওড়া থেকে যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে হাওড়া থেকে মেন লাইনে যে কোনো ট্রেন ধরে আসবে তোমরা প্রথমে বালি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে কড লাইনে আবার ট্রেন ছাড়ে। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা ট্রেনটা চেঞ্জ করে নেবে। বালি টু ডানকুনি আসার যে কোনো ট্রেন ধরে তোমরা ডানকুনি স্টেশনে নামবে। ডানকুনি স্টেশন থেকে কীভাবে আসতে হবে সেটা তোমায় দেখিয়ে দিয়েছি। আর তোমরা যদি মনে করো যে তোমরা বাসে করে আসবে তাহলে হাওড়া স্টেশন থেকে একাধিক বাস রয়েছে জগদীশপুর আসার জন্য। প্রথমে তোমাদের বাসে করে জগদীশপুর আসতে হবে। জগদীশপুর বাস স্ট্যান্ড থেকে একাধিক টোটো পেয়ে যাবে এই মন্দির অবধি আসার জন্য। তো এই ছিল কিছুটা মাধ্যম যেভাবে তোমরা এই মন্দির অবধি পৌঁছতে পারো। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের জগদীশপুরের রামকৃষ্ণ বাটি মন্দির দর্শন করলাম, যেটা কিন্তু দক্ষিণেশ্বরের আদলেই তৈরি। তো এই মন্দির তোমরা কিভাবে আসবে, মন্দিরে ভোগ প্রসাদে কেমন কী ব্যবস্থা রয়েছে, পুজো দেওয়ার কেমন কী নিয়ম রয়েছে, প্রত্যেকটা যাবতীয় তথ্য তুলে রয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা কেমন কী লাগলো। আর চ্যানেলে যদি নতুন হও কিংবা চ্যানেলটা এই ধরনের ভিডিও যদি দেখতে চাও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।